সত্যি হয়, আমরা কেউ রূপকথা বিশ্বাস করি, কেউ করি না, কিন্তু সবাই রূপকথা পড়তে ভালোবাসি, রূপকথার ছবি দেখতে ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি। অনেক অনেক বছর পর ছোটবেলায় যে বই পড়েছি সেটা এখন নতুন করে সিনেমা হচ্ছে, কিন্তু সবাই দল বেঁধে গিয়ে সেই সিনেমা দেখছি এবং রূপকথা জগতে হারিয়ে যাচ্ছি। রূপকথা আসলে কি? রূপকথা আসলে আমাদেরই কোনো কোনো মানুষের জীবনের প্রতিফলন। এমন যদি বলি, আজকে তৃতীয় মাত্রার অনুষ্ঠানে 16 ডিসেম্বর 2016-তে দাঁড়িয়ে, তাহলে কি আমার কথা কেউ বিশ্বাস করবে? কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন আমাদের মাঝে, যারা থাকেন, বসবাস করেন, প্রতিনিয়ত আমরা তাদেরকে দেখি। তাদের জীবনটা রূপকথার চেয়েও অনেক অনেক বেশি, আমি কি বলবো, অনেক অনেক বেশি। মানুষ যখন শোনে তখন তার কাছে মনে হয় এও কি সম্ভব? হ্যাঁ, এইরকম সৌভাগ্যের অনেক মানুষ আমাদের চারপাশে রয়েছে। তাদেরই একজন আজকে আমাদের তৃতীয় মাত্রার বিশেষ অতিথি হয়ে এসছেন। তিনি একটি দেশের জন্মের সঙ্গে, খুব মনোযোগ দিয়ে শোনেন, একটি দেশের জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল তার জীবন। 69 বলেন, 70 বলেন, 71 বলেন, 2016 বলেন, সবসময় তিনি একটি দেশের কথা, একজন মানুষের নেতৃত্ব নিয়ে যুদ্ধ করেছেন এবং একটি দেশকে পৃথিবীর মানচিত্রে স্থান দেওয়ার জন্য অনেক অনেক কাজ করে গেছেন। রূপকথার সেই মানুষটির নাম আমাদের সবার প্রিয় তোফায়েল আহমেদ। তিনি আজকে আমাদের তৃতীয় মাত্রার অতিথি। তিনি বহু অনুষ্ঠানে, বহুবার 69-এর গণ আন্দোলনের কথা, বঙ্গবন্ধুর নাম তিনি কিভাবে কোন মিটিংয়ে দিলেন সেই কথা, 71-এর মুক্তিযুদ্ধের কথা, জেলের কথা, জুলুমের কথা, অন্যায়ের কথা, সত্যের পথে দাঁড়ানোর কথা, অনেক কিছু বলেছেন। কিন্তু আমার মনে হয় কোন টেলিভিশনের পর্দায় এই প্রথম তিনি বলতে যাচ্ছেন 1971-এর যে 16 ডিসেম্বর ছিল, তখন তিনি কোন অবস্থায় ছিলেন এবং কিভাবে সেই 16 ডিসেম্বরকে উদযাপন করেছিলেন। আজকে 45 বছর পর একজন মুক্তিযোদ্ধার, আমাদের প্রিয় নেতার সেই কথাটাই আমরা প্রথম শুনব। তোফায়েল ভাই, 1971 সালের 16 ডিসেম্বর আপনি কোথায় ছিলেন, কেমন ছিলেন? জনাব সাগর, আপনাকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই। আপনি আমার খুব প্রিয় মানুষ। আপনাকে আমরা 21শে পদকে আমরা পুরস্কৃত করেছি, সেই জন্য অভিনন্দন। তবে আমার সম্বন্ধে আপনি অনেক বেশি বলেছেন। আসলে আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার জীবনের বড় পাওয়া জাতির জনক বঙ্গবন্ধুর সান্নিধ্য, খুবই ঘনিষ্ঠ সান্নিধ্য। আমি বঙ্গবন্ধুর স্নেহে, আদরে আমার জীবন ধন্য হয়েছে। তার স্নেহ, আদর, ভালোবাসা আমি যেভাবে পেয়েছি, আমার হৃদয়ের মণিকোঠায় এটা সারাদিন বিরাজ করবে। এবং অনেক কারণে জাতির পিতার কাছে শুধু বাঙালি জাতি তো ঋণী আছি, আমি আরো বেশি ঋণী। এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। শুধু বঙ্গবন্ধুর আদর্শ যেন কাজ করে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে ঋণের বোঝাটা কিছু হালকা হবে। 16 ডিসেম্বর আমাদের জীবনের একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনেই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা হানাদার মুক্ত করেছিলাম। এই মুক্তিযুদ্ধের সাথে সরাসরি জড়িত ছিলাম। বঙ্গবন্ধু আমাদের 4 যুবককে দায়িত্ব দিয়েছিলেন, যেটাকে বলতো বাংলাদেশ লিবারেশন ফোর্স, BLF। এটারই আমরা পরবর্তীকালে নামকরণ করেছি মুজিব বাহিনী। এই মুজিব বাহিনীর 4 জন প্রধান ছিলেন, 4 সেক্টরের 4 প্রধান। আমি তার অন্যতম। আমার শ্রদ্ধেয় নেতা মনি ভাই, শ্রদ্ধেয় নেতা রাজ্জাক ভাই, শ্রদ্ধেয় নেতা সিরাজ ভাই এবং আমি। এবং আমাদেরকে বঙ্গবন্ধু বুঝিয়েছিলেন কি করতে হবে। এবং আপনি জানেন যে জাতির জন্য এমন একজন মানুষ ছিলেন, এমন একজন রাজনৈতিক নেতা ছিলেন যে তিনি লক্ষ্য নির্ধারণ করে রাজনীতি করতেন। বঙ্গবন্ধুর কাছ থেকে সরাসরি আমি জেনেছি, তিনি আমাকে বলেছিলেন, আমাকে না, এটা অনেককেই বলেছেন, যে তার মধ্যে আমিও তো একজন,
যে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর হৃদয় উপলব্ধি করেছি যে পাকিস্তান বাঙালিদের জন্য হয়নি। একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে। সেই লক্ষ্য সামনে নিয়েই 48-এর 4 জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছি। 49-এর 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছি। তারপরে মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ ঘটিয়েছি। তারপরে ধীরে ধীরে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে তিনি একজন নেতা যিনি কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হননি। ওনার লক্ষ্য নির্ধারিত ছিল এবং উনি জীবনকে তুচ্ছ জ্ঞান করে ওই লক্ষ্যে পৌঁছার চেষ্টা করেছেন এবং লক্ষ্যে পৌঁছেছেন। সেই 54 যুক্তফ্রন্টের নির্বাচন, 62তে আমরা ছাত্র আন্দোলন, 66তে তিনি 6 দফা দিয়েছিলেন। ভোলা আমার জন্মস্থান ভোলা সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে 12 নভেম্বর 10 লক্ষ লোক মৃত্যুবরণ করেছিল। তিনি ভোলা গিয়েছিলেন, সেখানে মানুষের মৃত্যুদেহ দেখেছেন। ঢাকায় এসে হোটেল শাহবাগ, এখন যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, হোটেল শাহবাগে তিনি দেশি বিদেশি সাংবাদিকদের সামনে বলেছিলেন যে প্রতি বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে প্রাকৃতিক দুর্যোগে লক্ষ লক্ষ লোক মারা যায়। পাকিস্তান অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের দিকে খেয়াল রাখে না। এবার আমরা রক্ত দেব, কিন্তু সেই রক্ত দেব আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য। অর্থাৎ মূলত এই ভোলার থেকে আসার পরে এবং 6 দফা দেওয়ার পরে আমরা বঙ্গবন্ধুকে যে কাছে থেকে দেখেছি, তিনি 69-এ আমরা যখন গণ অভ্যুত্থান করি তখন তিনি পাকিস্তানের কারাগারে বন্দী, ফাঁসির মঞ্চে। আইয়ুব খান সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গবন্ধুকে ফাঁসি দিবে, কারণ একটি কণ্ঠ উচ্চারিত হলে কোটি কোটি কণ্ঠ উচ্চারিত হয়। এই কণ্ঠকে যদি স্তব্ধ করা যায়, বাংলার মানুষের কণ্ঠ চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে। সেই লক্ষ্যে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমরা জাগ্রত ছাত্র সমাজ 11 দফা প্রণয়ন করে ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন শুরু করেছিলাম 17 জানুয়ারি, 20 জানুয়ারি আসাদের রক্তের বিনিময়ে, 24 জানুয়ারি মকবুল, রুস্তম, আলমগীর, তাদের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান হয় এবং যে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান আবার প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়াবে, তিনি ঘোষণা দিতে বাধ্য হন যে আমি আর প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়াবো না। এবং আমরা অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। 9 ফেব্রুয়ারি পল্টনে জনসভা করে 1 দফায় আন্দোলন চলে গেল। শপথ নিলাম মুজিব তোমায় মুক্ত করব, শপথ নিলাম মাগো তোমায় মুক্ত করবো, এই স্লোগান তুলেছিলাম। সত্যি 22 ফেব্রুয়ারি আমরা প্রিয় নেতাকে মুক্ত করেছি কারাগার থেকে। 23 ফেব্রুয়ারি সরোয়ার্দী উদ্যানে 10 লক্ষাধিক লোক বাংলার জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বাতিতে ভূষিত করেছে। তারপরে 70 নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন। তারপরে 3রা জানুয়ারি নির্বাচিত প্রতিনিধি নিয়ে সরোয়ার্দী উদ্যানে তিনি জনসভা করে শপথ নিয়েছেন, 6 দফা আমার না, আমার দলের না, জনগণের সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে। কেউ যদি 6 দফার সাথে বেইমানি করে তাকে জ্যান্ত কবর দেওয়া হবে, আমি যদি করি আমাকেও। এইভাবে 6 দফাকে তিনি আনকম্প্রোমাইজিং অবস্থাতে নিয়ে গেলেন। তারপর অনেক ইতিহাস এটা বাংলার মানুষ জানে যে 1 জানুয়ারি যখন 1 মার্চ আমরা হোটেল পূর্বাণীতে যখন সভা করি, তখন আকস্মিকভাবে 3রা মার্চ জাতীয় সংসদ অধিবেশন বসার কথা, সেই অধিবেশন মুলতবি ঘোষণা করলো। দাবানলের মতো আগুন জ্বলে উঠল, রাজপথে মানুষ নেমে এসে পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিল, স্লোগান দিল জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ইত্যাদি ইত্যাদি স্লোগান দিয়ে আমরা তারপরে 3 তারিখ বঙ্গবন্ধু পল্টনে বক্তৃতা করলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সভায়, এবং 7ই মার্চ তিনি ঐতিহাসিক অসহযোগ আন্দোলনের ডাক দিলেন এবং বাংলার মানুষকে তিনি এক কাতারে দাঁড় করালেন। এবং এই একা আসলো 16ই মার্চ, তার সাথে আলাপ করলেন। কিন্তু বঙ্গবন্ধু আমাদেরকে কাছে ডেকে নিয়ে বলতেন, ও লোক দেখানো, ও আমাদেরকে হত্যা করবে, আমাদের উপরে পাক বাহিনী লেলিয়ে দেবে, এবং আমাদেরকে প্রস্তুতি হবার গ্রহণ করেছিলেন। আমার মনে আছে, যদি আমার কথাটা বড় হয়ে যাচ্ছে, যে কলকাতায় গেলে আমরা কোথায় থাকবো এই ঠিকানা মুখস্থ করিয়েছিলেন। সানিবিলা, 21 নম্বর রাজেন্দ্র রোড, নর্দার্ন পার্ক, ভবানীপুর, কলকাতা। আমরা সত্যি ওখানে ছিলাম। তা আপনি যে প্রশ্ন করেছেন যে 25 মার্চ যখন হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে আমাদের হত্যাযজ্ঞ শুরু করলো,
তখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন এবং আমরা মুক্তিযুদ্ধে লিপ্ত হলাম। এবং আমরা যে মুজিব বাহিনী আমাদের ট্রেনিং হতো দেরাদুন, হাসানুল্লাহ কিনুজি এখন তথ্যমন্ত্রী, তিনি ছিলেন সিভিল ইন্সপেক্টর এবং এখানে নুরুল আম্বিয়া সহ প্রায় 30 জন আমাদের ট্রেনার ছিল। এবং আমরা প্রত্যেক মাসে যেতাম, বক্তৃতা করতাম, বঙ্গবন্ধু তুমি কোথায় আছো, কেমন আছো জানি না, যতক্ষণ আমরা তোমার স্বপ্নের স্বাধীন বাংলাকে হানাদার মুক্ত করতে না পারবো ততক্ষণ আমরা মায়ের কোলে ফিরে যাব না। 9 মাস আমরা যুদ্ধ করেছি। আমার হেডকোয়ার্টার ছিল কলকাতা ব্যারাকপুর। আমি ওই যে 21 নম্বর রাজেন্দ্র রোডে থাকতাম এবং 16 ডিসেম্বর আমি ওখানে, এবং আমরা সেদিন স্বাধীন হলাম। এবং তার আগেই, যদিও 16 ডিসেম্বর আগেই আমরা 6 ডিসেম্বর কিন্তু যশোরে আমরা প্রবেশ করি। আমাদের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, জনাব মনসুর আলী, জনাব কামরুজ্জামান সহ আমরা সেই মুক্ত যশোরে আমরা প্রবেশ করি, বিরাট জনসভা করি। তারপরে তো যুদ্ধ, সেই যুদ্ধে 16 ডিসেম্বর, 14 ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো, 16 ডিসেম্বর আমরা হানাদার মুক্ত হলাম এবং 18 তারিখে ফিরে এলাম। আমি এবং রাজ্জাক ভাই হেলিকপ্টার করে কলকাতা থেকে ফিরে আসলাম ঢাকায়। এবং বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই বঙ্গবন্ধুর একজন সাধারণ কর্মী হিসেবে আমাদের স্বপ্নের স্বাধীন বাংলায় বুঝতে পারি নিজেকে ধন্য মনে করেছিলাম। কিন্তু সাগর, আমরা স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতে পারিনি। কারণ 16 ডিসেম্বর যে স্বাধীন হয়েছে, তবুও স্বাধীনতা অপূর্ণ ছিল, কারণ বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগারে বন্দী। এবং 8ই জানুয়ারি মুক্তি লাভ করে 72-এর 10ই জানুয়ারি যেদিন তিনি তার প্রিয় মাতৃভূমির মাটি স্পর্শ করলেন, সেদিন আমাদের কাছে মনে হয়েছে আজ আমরা স্বাধীন। সুতরাং 16 ডিসেম্বর প্রতি বছর আসে, আমাদের গৌরবোজ্জ্বল দিন। এই দিন অনেক স্মৃতি মানুষ পথে ভেসে ওঠে, যে একজন নেতা যিনি শুরু করেছিলেন লক্ষ্য নির্ধারণ করে আমি স্বাধীনতায় পৌঁছবেই, তিনি পৌঁছেছেন। কতবার তিনি ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, একদিকে ফাঁসির মঞ্চ, আরেকদিকে প্রধানমন্ত্রীর গদি। তিনি প্রধানমন্ত্রীর গদিকে তুচ্ছ করে ফাঁসির মঞ্চে বেছে নিয়েছিলেন। বাংলার মানুষ, আমি বঙ্গবন্ধুর সাথে 70 নির্বাচনে আমি সফর করেছি। যেহেতু ভোলা নির্বাচন স্থগিত হয়ে গেল, তিনি আমাকে সাথে সাথে নিয়ে আসলেন। আমি বঙ্গবন্ধুর সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনসভা করেছি। তিনি দুটি কথা বলতেন, খুব ছোট্ট করে 30-40টা জনসভা করতেন একদিনে। এত পরিশ্রম করতেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে, ভাইয়েরা আমার, যেই মাঠ গরম, স্লোগান মুখরিত, যেই ডাক দিলেন ভাইয়েরা আমার, আমি যদি আপনাদের জন্য আমার জীবনের যৌবন পাকিস্তানের কারাগারে কাটাতে পারি, আমি যদি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি, তাহলে আপনাদের কাছ থেকে আমি একটু ভোট চাইতে পারি না? মানুষ 2 হাত তুলে শপথ নিত, যা পারেন। তখনই বলতো আমার সাথে কণ্ঠ মিলান, জয় বাংলা, জয় বাংলা স্লোগান দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে আরো জনসভায় তিনি ছুটে যেতেন। এই জয় বাংলার গল্পটা তো রূপকথার চেয়ে রূপময়। জয় বাংলা সারাক্ষণ চলতে পারে। হ্যাঁ, না, জয় বাংলা 4 জানুয়ারি আমাদের ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আমি তখন ছাত্রলীগের সভাপতি এবং ডাকসুর ভিপিও, দুটি। তো আমরা আমাদের পেছনে ওই যে ব্যানার থাকে, সেখানে জয় বাংলা লিখে রেখেছিলাম। 70-এর 4 জানুয়ারি, 11ই জানুয়ারি বঙ্গবন্ধুর জনসভা ছিল পল্টনে। এটি বঙ্গবন্ধুর পল্টনের শেষ জনসভা। তারপর সব জনসভা তিনি সরোয়ার্দী উদ্যানে করেছেন। এবং এই পল্টনে সেদিন তিনি এই জয় বাংলা স্লোগান নিজের কণ্ঠে উচ্চারণ করে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে উচ্চারণ করিয়েছিলেন। আমার সাথে বলেন, জয় বাংলা, জয় বাংলা। এই হলো জয় বাংলা, আমাদের প্রিয় স্লোগান। এবং এই জয় বাংলা স্লোগান দিয়ে কত মা, কত ছেলে হারিয়েছে। আমাদের মুক্তিযোদ্ধারা মৃত্যুর আগেও মুখে এই জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করেছে। জয় বাংলা তো স্টেট গানের মতো একটা শব্দ ছিল সেই সময়। আমরা আগে স্লোগান দিতাম জয় 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 জয়, জনতার হবে জয়। পরে সেটাকে আমরা করলাম জয় বাংলা, তারপর স্বাধীন বাংলার পতাকা ইত্যাদি। মানুষ তো পিতা সাধারণত পুত্রের নাম রাখেন, আপনি সেই সৌভাগ্যবান যিনি পিতাকে উপাধি দিয়েছেন বঙ্গবন্ধু, একটু আগে বলছিলেন। সেই খণ্ডার কথা একটু বিশেষভাবে। আসলে এটা আমার আমি কিভাবে বলবো, আসলে বঙ্গবন্ধু 22শে ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পেলেন। আগরতলা মামলার সমস্ত 35 জন আসামি ছিলেন, তার মধ্যে সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করলো, সার্জেন্ট ফজলুল হক আহত অবস্থায় বেঁচে গেল। 34 জন নিয়ে বঙ্গবন্ধু যখন মুক্তি লাভ করলেন, সেই দিনটির কথা আমার স্মৃতির কথা ভেসে ওঠে। আমার বাসায় সুন্দর ছবি, বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি। তখন সিদ্ধান্ত ছিল যে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে পল্টনে যাব,
কিন্তু আমরা সিদ্ধান্ত পরিবর্তন করি যে না, আমরা বঙ্গবন্ধুকে একদিন পরে সরওয়ার্দী উদ্যানে গণসম্বর্ধনা দেব। এবং এই গণসম্বর্ধনা কীভাবে হবে, সারা রাত আমরা ইকবাল হলে প্রবোস্টের রুমে আমরা সভা করি। আমি তখন ডাকসুর ভিপি, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের কনভেনার, আহ্বায়ক। আমি প্রতিটি সভা সভাপতিত্ব করি, আমি সভা পরিচালনা করি, আমার মুখ দিয়ে কে বক্তৃতা করবে সেটা বলি এবং সিদ্ধান্ত করি। আমার থেকে বড় নেতা সবাই, যে 10 জন ছাত্রনেতা সংগ্রাম পরিষদে ছিলেন, তার মধ্যে নাম উচ্চারণ বলতে হয় শ্রদ্ধা ভরে, জনাব আব্দুর রউফ, তিনি আমাদের মধ্যে বেছে নেই, খালেদ মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক, আব্দুর রউফ প্রেসিডেন্ট, সাইবুদ্দিন মানিক সভাপতি ছাত্র ইউনিয়নের, শামসুদ্দোহা সাধারণ সম্পাদক, মুস্তফা জামাল হায়দার মেনন গ্রুপের প্রেসিডেন্ট, মাহবুবুল্লাহ সেক্রেটারি, তারপরে আমাদের যে ইব্রাহিম খলিল এনএসএফের প্রেসিডেন্ট, আর আমাদের মুন্সি তিনি সাধারণ সম্পাদক আমাদের জাতীয় ছাত্র ফেডারেশনের, আর ডাকসুর ভিপি আমি এবং সর্বকনিষ্ঠ নেতা, আর ডাকসুর ভিপি আমি আর নাজিম কামরান সাধারণ সম্পাদক। ডাকসুর ভিপি হিসেবে সিদ্ধান্ত হলো আমি তো প্রেজেন্ট করব। তো 23শে মার্চের জনসভায় আমার বয়স তখন 26, আমি সভাপতিত্ব করলাম। আমার যারা পরামর্শদাতা আমাকে বুদ্ধি দিতেন, পরামর্শ দিতেন, অধিকাংশই কারাগারে বন্দী ছিলেন। তখন সবাই মুক্তি পেলেন। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে বঙ্গবন্ধুকে একটি জাতির পক্ষ থেকে একটি উপাধি দেওয়া। কিন্তু এটা বঙ্গবন্ধুকে জানানো হয়নি। তো পল্টনে সরোয়ার্দী উদ্যানে সভাপতি হিসেবে তো সবার শেষে বক্তৃতা দেয়, কিন্তু আমি দাঁড়িয়ে বললাম, আমাকে বলা হয়েছিল যে তুমি সভাপতি হিসেবে আগে বক্তৃতা করবা এবং তুমি বলে সম্বোধন করবা। আমি তুমি বলে সম্বোধন করেছিলাম এবং বলেছিলাম যে সবার সভাপতি হিসেবে শেষে বক্তৃতা দেওয়ার কথা, আজ এমন একটা তো বক্তৃতা করবেন তারপর আর বক্তৃতা করা চলে না। সুতরাং চিরচরিত প্রথা ভঙ্গ করে আমি সভাপতির ভাষণ আগে দিতে চাই। মানুষ হাত তুলে আমাকে সম্মতি দিল, তখন বক্তৃতা দিলাম এবং বললাম, প্রিয় নেতা, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে তুমি বাংলার মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছ। একই মোহনায় বাংলার মানুষ তোমার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে তুমি বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছ, বারবার ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছ। প্রিয় নেতা, তোমার কাছে আমরা ঋণী। এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে একটু উপাধি দিয়ে সেই ঋণের বোঝাটা কিছুটা আমরা হালকা করতে চাই। আপনারা রাজি? 10 লক্ষ লোক হাত তুলল। তখন এটা ব্যক্তি হিসেবে আমি না, এটা জনগণের পক্ষে কারো না কারো তো বলতে হয়। আমার সুযোগ ছিল বলে বললাম যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই প্রিয় নেতাকে আজ কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হলো। এই হলেন তিনি বঙ্গবন্ধু। এবং বঙ্গবন্ধু খুব আবেগ, তিনি তো বাংলার মানুষকে ভালোবাসতেন। 10 লক্ষাধিক লোক মঞ্চে দাঁড়িয়ে চতুর্দিকে দাঁড়িয়ে তিনি বক্তৃতা করলেন পিনপতন নিস্তব্ধতার মধ্যে। সেই স্মৃতি আমার মানসপটে ভেসে ওঠে। সেদিনের জনসভা ছিল একটা জনসমুদ্র। বঙ্গবন্ধুর মন যেমন বিশাল ছিল, বঙ্গবন্ধু হৃদয়ের যে ভালোবাসার গভীরতা, এটা মাপা যায় না। আপনি সাগরের গভীরতা মাপতে পারবেন, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর কতটুকু গভীর জানতে পারবেন, কিন্তু বঙ্গবন্ধুর হৃদয়ের গভীরতা, ভালোবাসার গভীরতা কোনোদিনই মাপা যাবে না। আপনি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে 16 ডিসেম্বর 10ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু যখন ফিরে আসলেন, সেটা আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমার মনে আছে, আমরা তখন বাংলাদেশ টেলিভিশনে কাজ করতাম, সেই সময় আমরা মানপত্র বলে একটা অনুষ্ঠান করেছিলাম, যেটা যে বঙ্গবন্ধু ফিরে আসছেন, সেটা আমরা যেমন ম্যাট্রিক পরীক্ষার সময় যারা বিদায় হয় বা যারা আসে তাদেরকে যে অভিনন্দন জানাই, সেই আদলে একটা অনুষ্ঠান করেছিলাম। আমি প্রশ্নটা এই জন্য করছি আপনাকে, যে এর পরপরই বঙ্গবন্ধু যে অস্ত্র নিয়ে অনেকে ঘুরে বেড়াচ্ছিল, ঢাকা স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হয়েছিল এবং যেখানে বঙ্গবন্ধু ডাক দিয়েছিল সবাইকে অস্ত্র সমর্পণ করার জন্য। আমরা তো সেই অর্থ সমর্পণ করেছিলাম মুজিব বাহিনীর, আমরা যারা এরকম যে কাদের সিদ্দিকী করেছে টাঙ্গাইল, এরকম বিভিন্ন জায়গায় অস্ত্র সমর্পণ করেছে আনুষ্ঠানিকভাবে। আমরা 31শে আমরা আমাদের বঙ্গবন্ধু ফিরে এলেন 10ই জানুয়ারি। আমরা 31শে জানুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে সরোয়ার্দী উদ্যানে পল্টন ময়দানে বঙ্গবন্ধু, আমার বাসায় সেই ছবিটি আছে, ওনার পায়ের কাছে আমরা অস্ত্র রাখছি
এইভাবে মানে আমরা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল, কারণ এই যে তরুণরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে না, চারদিকে, উনি তার একটা ডাকে সবাই সব ছুটে আসলো অস্ত্র জমা দেওয়ার কারণ জন্য। মুক্তিযুদ্ধের সময় যার হাতে অস্ত্র ছিল, অস্ত্রটা ছিল তার প্রিয় একটা অস্ত্র, এটা কেউ সাধারণত, কিন্তু বঙ্গবন্ধু ডাকে সকলেই অস্ত্র জমা দিল। এবং আমরা মনির ভাই, সিরাজ ভাই, রাজ্জাক ভাই, আমরা আনুষ্ঠানিকভাবে এবং শ্রমিক লীগের জনাব আব্দুল মান্নান, আমরা একসাথে পল্টনে বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র রাখলাম। এবং আমাদের মুজিব বাহিনীর যে আমাদের 15,000 মানে আমাদের মুক্তিযোদ্ধা, তারা একসাথে আমরা অস্ত্র সমাপন করলাম। এবং একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যে কোনো যখন বাইরের দেশের সৈন্যরা দেশে প্রবেশ করে, তারা যে আবার ঠিক মতো চলে যায়, এরকম উদাহরণ পৃথিবীতে নেই। বঙ্গবন্ধুর অনুরোধে সেই ঘটনা ঘটেছিল। অনেক ঘটনার সাথে আমি নিজে বঙ্গবন্ধুর কাছে থেকে আমি দেখেছি। জি, বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ফিরে এলেন, 12ই জানুয়ারি প্রধানমন্ত্রী হলেন, 14ই জানুয়ারি আমাকে ওনার পলিটিক্যাল সেক্রেটারি করলেন। পলিটিক্যাল সেক্রেটারি কি আমি নিজেও জানি না। তিনি শপথ নিয়ে বঙ্গভবন থেকে, আমি বঙ্গবন্ধুর গাড়িতে 69-এর পরে আমি বঙ্গবন্ধুর গাড়িতে, তখন গাড়ির সামনে একটা সিট থাকতো আর পিছনে, তো বঙ্গবন্ধুর গাড়ির মাঝখানে আমি বসতাম। বঙ্গবন্ধু এগুলি ব্যক্তিগত কথা বলে মানুষ হয়তো পছন্দ করতে পারে যে ব্যক্তিগত কথা বলছে, গল্পগুলো কিন্তু না, রূপকথার মতো, তো সত্যি রূপকথা, না, সেটা তো শুনবে। উনি প্রধানমন্ত্রী হয়ে বঙ্গভবন থেকে বের হয়ে ওনার গাড়ি, এই বঙ্গবন্ধু গাড়ির পিছনে বসলেন, এতগুলো সামনে, বাম পাশে যেখানে পতাকা উনি পেছনে, আমি ডান পাশে। এখন যে ওসমানী মিলনায়তন হয়েছে, তখন তো এগুলো ছিল না। যখন সচিবালয়ে প্রবেশ করে যখন বের হন, যখন গাড়িটা ঘুরে, আমার এখন মনে আছে, আমাকে বললেন, ইয়ং ম্যান, ইউ আর গোয়িং টু বি মাই পলিটিক্যাল সেক্রেটারি। আমি তো অবাক, কারণ আমি তো এই পলিটিক্যাল সেক্রেটারির সাথে আমি পরিচিত না, এটা কি জিনিস আমি জানিও না। উনি তখন ধানমন্ডিতে 18 নম্বর রোডে, যেখানে শ্রদ্ধা আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শ্রদ্ধা ভাবি আমাদের, যার স্নেহ আমাদের জীবন ধন্য, তিনি যেখানে ছিলেন, বঙ্গবন্ধু ওখানে উঠলেন 10ই জানুয়ারি। তো ওখানে বঙ্গবন্ধুকে নামিয়ে দিয়ে আমি মনি ভাইকে ফোন দিলাম। বঙ্গবন্ধু বললেন এরকম, তখন ভাই মনি ভাই বললেন যে হ্যাঁ এটা ইত্যাদি। তো 14ই জানুয়ারি আমি প্রতিমন্ত্রীর মর্যাদায় পলিটিক্যাল সেক্রেটারি হলাম। তো আমি কাছে থেকে দেখেছি যে, আমি আগেই বলেছি যে শূন্য হাতে তিনি যাত্রা শুরু করেছিলেন, কিন্তু আর মনের মধ্যে ওই যে যখন তিনি অনেক অনেক লম্বা ইতিহাস আমি সবাই জানি, যখন পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে তিনি বন্দী, তখন তো বঙ্গবন্ধুর ফাঁসির হুকুম হয়েছিল। তো জুলফিকার আলী ভুট্টো যখন প্রেসিডেন্ট হলো, তখন বঙ্গবন্ধুর সাথে জুলফিকার আলী ভুট্টো দেখা করতে এসেছিল। কিভাবে? ইয়াহিয়া খান যখন ক্ষমতা হস্তান্তর করে ভুট্টোর কাছে, তখন বলেছিল এটা আপনার দি টর্চার অ্যান্ড দি ড্যামড, রিটেন বাই রবার্ট পেইন, একটা বই আছে, সেই বইয়ের মধ্যে এই কথাগুলো উল্লেখ করা আছে যে ভুট্টোর কাছে মানে মিনতি করেছিল ইয়াহিয়া খান, মানে হি বেগ টু জুলফিকার আলী ভুট্টো যে অ্যালাউ মি টু কিল শেখ মুজিব, আমি যদি আমার জীবনে কোনো ভুল করে থাকি, সেটা শেখ মুজিবকে হত্যার মানে ফাঁসি না দিয়ে আমাকে তাকে তুমি ফাঁসির, আমার ক্ষমতা হস্তান্তর আগে ফাঁসি করার হুকুমে ভুট্টো সেই তার কথা রাখেন, এটা বইতে লেখা। তখন ভুট্টো বঙ্গবন্ধুর সাথে দেখা করতে আসলেন এবং চাশমা ব্যারাজ, যে হাবিব আলী জেলখানার জেল সুপার ছিল, হাবিব আলীর বাসভবনে বঙ্গবন্ধুকে নিয়ে গেল, কারণ মনে করেছে যে কমান্ডোরা যেহেতু বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে। এবং শীতের মধ্যে বঙ্গবন্ধুকে যখন নিয়ে গেল হাবিব আলীর বাসায়, তা 2 দিন থাকার পরে তাকে নিয়ে গেল শাহুল্লা, যেটা ব্রিটিশ আর্মির গেস্ট হাউস ছিল, সেখানে বঙ্গবন্ধুকে রাখলো। এরপরে ভুট্টো দেখা করতে আসলো। দেখা করে ভুট্টোকে দেখে বঙ্গবন্ধু অবাক হলেন যে, ভুট্টো, ইউ আর হিয়ার, আই এম দি প্রেসিডেন্ট অফ পাকিস্তান অ্যান্ড চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। বঙ্গবন্ধু আরও হাসলেন যে পাকিস্তানের প্রেসিডেন্ট না, উপলব্ধি করলাম, বুঝলাম, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর কীভাবে হওয়া। তো ভুট্টো উত্তর, ইট ইজ পসিবল ইন পাকিস্তান। কিন্তু বঙ্গবন্ধু প্রথম প্রশ্ন করছে ভুট্টোকে যে, ভুট্টো, টেল মি হোয়েদার আই এম এ ফ্রি ম্যান অর আই এম এ প্রিজনার। বঙ্গবন্ধু ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা স্বাধীন হয়েছি, কারণ জেলখানায় বঙ্গবন্ধু যেখানে থাকতেন সারা জীবন, ওই জেলখানায় যারাই থাকতো বঙ্গবন্ধু সব আপন হয়ে যেত, তিনি আপন করে নিতে পারতেন। জেলের মধ্যে কবর করেছিল এই হাবিব আলী, যে জেলখানার যে সুপার, তার নাম হলো হাবিব আলী। অনেক কথা, আমরা যখন ইসলামিক সম্মেলনে গেলাম লাহোরে বঙ্গবন্ধুর সাথে, হাবিব আলী দেখা করতে এসেছিল। বঙ্গবন্ধুর সাথে দেখা করে আমাদের কাছে বলেছিল, তো আমরা গর্বিত জাতি, গর্ব করতে পারো, জেলের মধ্যে কবর করে তোমাদের নেতাকে কবরের পাশে দাঁড় করিয়েছিলেন। এই কথাটা বঙ্গবন্ধু তার বক্তৃতা বলেছেন 10ই জানুয়ারি সরওয়ার্দী উদ্যানে, যে আমাকে কবরের পাশে দাঁড় করিয়েছিল। আমি বলেছিলাম যে কবরকে আমি ভয় পাই না। বঙ্গবন্ধু বলেছিলেন, কবরকে আমি ভয় পাই না, আমি তো জানি তোমরা আমাকে ফাঁসি দিবে, কিন্তু আমি এও জানি যে বাংলার দামাল ছেলেরা হাসি মুখে মৃত্যুবরণ করতে পারে,
পৃথিবীর কোনো শক্তি নাই সেই দামাল ছেলেকে, সেই বাংলাদেশকে দাবি রাখতে পারে আমার দেশ স্বাধীন হবে। আমাকে হত্যা করে এই কবরে না, আমার লাশটা আমার বাংলার মাটিতে পৌঁছে দিও। যে বাংলার মাটিতে আমি লালিত পালিত হয়েছি, যে বাংলার মাটিতে আমি বর্ধিত হয়েছি, সেই বাংলার মাটিতে আমি চিরনির্যাতিত থাকতে চাই। এমনকি আগরতলা মামলার আসামি হিসেবে যখন জেলখানা থেকে বঙ্গবন্ধুকে ক্যান্টনমেন্টে নিয়ে যায়, তখনও 23শে ফেব্রুয়ারি বক্তৃতায় বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের ছাত্রদের এই সম্বর্ধনা সভায়, এক টুকরা মাটি নিয়ে তিনি কপালে মুছে বলেছিলেন, মাটি, মৃত্যুর পরে আমি যদি তোমার কোলে চিরনির্যাতিত থাকতে চাই। তো যাই হোক, সেখান থেকে তো পরে বঙ্গবন্ধু বললেন যে তুমি বলো আমি মুক্ত না আমি বন্দী। ইংরেজিতে বলেন ভুট্টো যে ইউ আর বোথ। বঙ্গবন্ধু বললো হোয়েদার আমি ফ্রি ম্যান অর এ প্রিজনার। ভুট্টো বললো ইউ আর বোথ। তো বঙ্গবন্ধু বলে ইন দ্যাট কেস আই উইল নট টক টু ইউ আনটিল অ্যান্ড আনলেস আই এম এ ফ্রি ম্যান। দেন ভুট্টো হ্যাড টু সে দ্যাট ইউ আর এ ফ্রি ম্যান। তখন কথাবার্তা হলো, অনেক প্রস্তাব বঙ্গবন্ধু সব প্রত্যাখ্যান করলেন। তারপরে তো সবাই জানেন যে 8ই জানুয়ারি তিনি লন্ডনে আসলেন, 10ই জানুয়ারিতে ফিরতে আসলেন, 12 তারিখ প্রধানমন্ত্রী হলেন। 6ই ফেব্রুয়ারি, আপনার যে প্রশ্নের উত্তর, 6ই ফেব্রুয়ারি তিনি কলকাতা গেলেন, ফার্স্ট সফর বঙ্গবন্ধুর। কিন্তু যখন তিনি লন্ডন থেকে আসেন, দেখেন একজন বড় নেতা, কিরকম বিশ্ববিখ্যাত নেতা, যখন দিল্লি পালম বিমানবন্দরে যখন ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান এবং ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী, ওইখানে বঙ্গবন্ধু শ্রীমতী ইন্দিরা গান্ধী বললেন, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আই এম গ্রেটফুল টু ইউ। আপনি আমার মানুষকে অস্ত্র দিয়েছেন, অর্থ দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমি কি জানতে পারি কবে আপনার সেনাবাহিনী আপনি ফেরত নেবেন? তখন ইন্দিরা উত্তর দিয়েছিলেন, আপনি যেদিন চাইবেন সেদিন। তো বঙ্গবন্ধু 6 ফেব্রুয়ারি কলকাতা গেল, 20 লক্ষ লোকের জনসভা, সেখানে বঙ্গবন্ধু ভাষণ দিলেন। আমাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে গেল রাজভবনে। পরে রাজভবনে যখন দ্বিপাক্ষিক বৈঠক হয়, সভাটাও টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছিল, এখানেও করেছিল বাংলাদেশ টেলিভিশন। আপনার যখন রাজভবনে যখন বৈঠক হয় ইন্দিরা গান্ধীর সাথে, এই যে 25 বছরের চুক্তি, এটা ওটা সব শেষে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধী বলেন, দ্যাট ইজ দ্য লাস্ট, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আই লাইক টু ইনভাইট ইউ টু ভিজিট মাই কান্ট্রি বাংলাদেশ অন 17th of March, the day I was born। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। তাকে দাওয়াত দিলেন যে আমি 17ই মার্চ আপনাকে বাংলাদেশে সফরের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইংরেজিতে বললেন, বাট ম্যাডাম প্রাইম মিনিস্টার, আই লাইক টু সি দ্যাট ইউ হ্যাভ উইথড্রন ইউর ট্রুপস ফ্রম দি সয়েল অফ বাংলাদেশ বিফোর ইউর অ্যারাইভাল ইন ঢাকা। দেখেন, 17ই মার্চ ইন্দিরা গান্ধী বাংলাদেশে আসলো এবং 12ই মার্চ ভারতের সেনাবাহিনী ভারতে ফিরে গেল। 17 মার্চ একটু বলি, সোহরাওয়ার্দী নৌকার আদলে একটা মঞ্চ তৈরি হয়েছে, আপনিও ছিলেন সেই মঞ্চে। সুতরাং এই যে ইন্দিরা গান্ধী আসলো এবং 17 তারিখ 19 তারিখ ফিরে গেল, 12ই মার্চ বিদায়ী কুচকাওয়াজ দিয়ে বঙ্গবন্ধুকে ভারতের সেনাবাহিনী ফেরত গেল। পৃথিবীর ইতিহাসে এই মুক্তিযুদ্ধের পরে মিত্র বাহিনী এখনো তো ন্যাটো সৈন্য আছে, কিন্তু বাংলাদেশ সেটা বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব হয়েছিল, যেটা আপনি বলেছিলেন। বঙ্গবন্ধু যে সোনার বাংলার কথা বলতেন, বা আপনারা বলেন সবাই, এই সোনার বাংলার স্বপ্ন থেকে আমরা কি সেই পথে রয়েছি, বা পিছিয়ে যাচ্ছি, কিংবা আমরা এগিয়ে যাচ্ছি? দেখুন, বঙ্গবন্ধু সবসময়, দেখেন, বঙ্গবন্ধু যখন দায়িত্বভার গ্রহণ করে তখন তো বাংলাদেশের কিছু ছিল না। আপনাকে একটু আমি অর্থনৈতিক সূচকের কথা বলি, যে তখন গোলাঘরে চাল নেই, ব্যাংকের টাকা নেই, বৈদেশিক মুদ্রা নাই, রাস্তা নাই, পুল নাই, কালভার্ট নাই, ভৈরব ব্রিজ, ঢাকা থেকে টাঙ্গাইল যেতে একদিন, হ্যাঁ, ঢাকা থেকে টাঙ্গাইল একদিন লাগতো। ভৈরব ব্রিজ ধ্বংস, হার্ডিঞ্জ ব্রিজ ধ্বংস, কিছু নাই। স্টিমারগুলি নিয়ে গেল পাকিস্তান, প্লেনগুলি নিয়ে গেল, কিচ্ছু নাই, শূন্য হাতে। কিন্তু বঙ্গবন্ধু গর্ব করে বলতেন, আমার বাংলাদেশ হবে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, আমার বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। এবং লন্ডনে যখন তিনি আসেন, বিদেশি সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিলেন আপনি দেশে যাবেন, আপনার দেশ তো ধ্বংসপ্রাপ্ত, বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন, আমার দেশের মাটি যদি থাকে, আমার দেশের মানুষ যদি থাকে, একদিন এই ধ্বংসস্তূপ থেকেই আমি আমার বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করব। ওনার দুটি স্বপ্ন ছিল, একটি স্বাধীনতা, আর একটি স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করা। একটা তো তিনি করেছেন, আমাদেরকে পাসপোর্ট দিয়েছেন। যেমন ফয়েজ আহমদ সাহেব, আমাদের প্রখ্যাত সাংবাদিক, একদিন বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন। অনেকেই তো, অনেক সাংবাদিক ছিল যে মানে পার্সোনালি বঙ্গবন্ধুর সবাই ভক্ত ছিল, কিন্তু আদর্শগতভাবে হয়তো আমাদের আদর্শের সাথে একমত ছিল না। বঙ্গবন্ধু বলতেছিলেন, শোন, যারা আমার বিরুদ্ধে লেখতে বল, আমি তোদেরকে একটা পাসপোর্ট দিয়ে গেছি,
একটা দেশ দিয়ে গেছি, একটা পতাকা দিয়ে গেছি, সংবিধান দিয়েছেন। একটা সংবিধান। পাকিস্তানের এখন হয়নি সংবিধান, হয়নি। পাকিস্তানে সেই 47 সনে দেশ স্বাধীন হয়েছে, 57 সনে কোনো মতো একটা সংবিধান দিতে পেরেছিল, তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন আইনমন্ত্রী তখন। সুতরাং এই বঙ্গবন্ধু একটি কাজ, ওনার যে লক্ষ্য স্বাধীনতা, এটা তিনি পূরণ করেছেন। আরেকটি লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন। আজকে অনেকেই মালয়েশিয়ার সাথে আমাদের তুলনা করে, মহাত্মের মোহাম্মদের কথা বলে। বঙ্গবন্ধুকে যদি 15ই আগস্ট সপরিবারে হত্যা করা না হতো, বাংলাদেশ আজ অনেক অনেক উচ্চতায় পৌঁছে যেত। কিন্তু আমাদের একদিকে দুঃখ, 15ই আগস্ট বঙ্গবন্ধু নিষ্পাপ রাসেল সহ নিহত হয়েছেন। রাসেলকে হত্যা করেছে কেন? যাতে বঙ্গবন্ধু রক্তের কেউ বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে না পারে। দুই কন্যা দেশে ছিলেন না। জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে আমরা আমাদের পতাকা তুলে দিয়েছিলাম 1981 আওয়ামী লীগের সম্মেলনে, 13-14 ফেব্রুয়ারির সম্মেলনে। এবং 17ই মে ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে এই গগন বিদারী স্লোগান দিয়ে তাকে আমরা বরণ করে নিয়েছিলাম। তার নেতৃত্বে 21 বছর পর আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করেছিলাম 96 সনে। এবং আমি কাছে থেকে দেখেছি অত্যন্ত দক্ষতার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে দেশটার যে হারানো গৌরব, স্বাধীনতার চেতনা, মূল্যবোধ যে ধ্বংস করা হয়েছিল, সেটাকে তিনি আবার পুনরুদ্ধারের তিনি চেষ্টা করেছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচারের কাজ শুরু করেছেন। আবার 2001-এ আমরা যখন ক্ষমতার থেকে চলে গেলাম, তখন যারা ক্ষমতা আসলো তারা আবার যে হত্যার বিচার বন্ধ করলো, দেশটাকে আবার পেছনের দিকে নিয়ে গেল। আবার 2009-এর 29শে ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে 6ই জানুয়ারি সরকার গঠন করা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো। আগামী 5ই জানুয়ারিতে 8 বছর হবে এইবার এক নাগারে ক্ষমতায়। দেশটাকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। ওই কাজটা তিনি হাতে নিয়েছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত সেই স্বপ্ন সোনার বাংলার রূপান্তর। তাহলে আমরা বলবো এখন আমরা যেটা বলছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ, সেটা কি সোনার বাংলারই আরেকটি রূপ? দেখুন, মানুষের বঙ্গবন্ধু, আমরা যে বলি না যে বঙ্গবন্ধুর স্বাধীনতা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন সফল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প 2021, যেটাকে আমরা ওনার ভিশন 2021, যেটা স্বাধীনতার 50 বছর পূর্তি পর্যন্ত একটা রূপকল্প নির্ধারণ করেছেন। সেটা কি? বাংলাদেশকে ডিজিটাল কান্ট্রিতে রূপান্তরিত করা আর বাংলাদেশকে মধ্যমের দেশে রূপান্তরিত করা। তো ডিজিটাল বাংলাদেশ তো এখন আর স্বপ্ন না, এটা বাস্তব। আমরা 5,000-এরও বেশি আমরা ডিজিটাল সেন্টার স্থাপন করেছি অল ওভার দি কান্ট্রি টু গিভ 200 সার্ভিসেস। এবং আমাদের আইটি সেক্টর ইজ গ্রোয়িং। এবং আমরা 2018 সাল পর্যন্ত $1 বিলিয়ন আইটি থেকে রপ্তানি করে আমরা অর্জন করব। এবং 21 সালে আমরা 5 বিলিয়ন আমাদের আইটি থেকে অর্জন করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। প্রধানমন্ত্রীর যে যোগ্য সন্তান সজীবদের জয়, তিনি এটা খুব দক্ষতার সাথে কাজ করে চলেছেন। সুতরাং আর একটা হলো মধ্যমা। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যমের দেশে প্রবেশ করেছি এবং আমরা আশাবাদী 21 সালে 50 বছর স্বাধীনতার পূর্তি এবং 2020 সাল জাতির জনকের জন্ম শতবার্ষিকী। আমরা যদি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যমের বাংলাদেশ 2021 সালে। যে দেশটাকে নিয়ে তলাবিহীন ঝুড়ির একটা দেশ বলা। আচ্ছা দেখেন, যারা এক সময় এই তলাবিহীন ঝুড়ি বলতো, আজকে সেখানে কিন্তু আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা ব্রিজ তৈরি করছি। আমি সেটাই বলছি আপনাকে। দেখেন, আপনি সুন্দর প্রশ্ন করেছেন সাগর। 72 সনে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিল যে বাংলাদেশ ইজ নাথিং বাট এ বটমলেস বাস্কেট, হেনরি কিসিঞ্জার বলেছিল। এবং আরো অনেক অর্থনীতিবিদ বলেছিল যে বাংলাদেশ হবে দারিদ্র্যের মডেল, এবং বাংলাদেশ যদি কোনোদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে পৃথিবীর কোনো দেশ বাদ থাকবে না। এবং তুচ্ছ করে কথা বলেছিল যে আমরা দারিদ্র্যের মডেল হব। আজকে জানেন, আজকে যে বিশ্ব ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রখ্যাত অর্থনীতিবিদ কৌশিক বসু বাংলাদেশ এসে বলে গেলেন বাংলাদেশ হলো এখন উন্নয়নের মডেল। এবং তিনি গ্রাম সফর করে ফিরে গিয়ে বলেছেন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি চমৎকার। সুতরাং যে বাংলাদেশে 72 সনে আমাদের রপ্তানি ছিল শুধু পাট থেকে $348 মিলিয়ন, কয়েক কোটি টাকা, সেই বাংলাদেশে এবার আমরা রপ্তানি করেছি $34.2 বিলিয়ন। যেই বাংলাদেশে আপনার খাদ্যের অভাব ছিল 7.5 কোটি লোক, এখন আমরা 16 কোটি লোক খাদ্য উদ্বৃত্ত, আমরা এখন খাদ্য রপ্তানি করতে পারি। যেই বাংলাদেশে রিজার্ভ ছিল না, সেই বাংলাদেশ এখন $32 বিলিয়ন বেশি আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ। যেই বাংলাদেশে আমাদের
রিমিটেন্স ছিল না, আমাদের প্রায় 16 বিলিয়নের মতো আমাদের রিমিটেন্স, এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্ট এখন আমাদের সারপ্লাস, অর্থাৎ আমাদের ইম্পোর্ট হয়, আমাদের রিমিটেন্স অ্যান্ড এক্সপোর্টে তার থেকে বেশি হয়। এটা আমাদের উপমহাদেশে আমরা এই ব্যাপারে প্রথম, এবং সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে এগিয়ে। আমি যে কিছুদিন আগে নাইরোবি গেলাম, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা, তাদের রপ্তানি 21 বিলিয়ন, আমাদের 34, তাদের রিজার্ভ 19 বিলিয়ন, আমাদের 32, তাদের রিমিটেন্স 14 বিলিয়ন, আমাদের 16, তাদের বিদ্যুতের ক্যাপাসিটি 14,000 মেগাওয়াট, আমাদের 15,000 মেগাওয়াট। সকল ক্ষেত্রে আমরা এগিয়ে। আবার সামাজিক, আমাদের যেমন নোবেল লরেট অমর্ত্য সেনের ভাষায়, যে কোনো কোনো ক্ষেত্রে আমরা পাকিস্তান ভারত থেকে এগিয়ে। আমাদের গড় আয়ু পাকিস্তান ভারত থেকে বেশি, মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার ভারত পাকিস্তান থেকে কম, আমাদের জন্মহার পাকিস্তান ভারত থেকে আমাদের কম। সুতরাং বাংলাদেশ আজকে একটা নতুন বাংলাদেশ। যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, এখন তারাই বলে যে বাংলাদেশ, রাইজ অফ বাংলাদেশ ইজ নাথিং বাট এ মিরাকল। বিস্ময়কর উত্থান এই বাংলাদেশের। আমি গ্রামের ছেলে, খালি পায়ে স্কুলে গিয়েছি, কাদামাটি, রাস্তা নাই, পুল নাই, কালভার্ট নাই, কিছু নাই। সেই সমস্ত গ্রাম এখন শহর, বিদ্যুতের বাতি, বৈদ্যুতিক আলো, ঘরে ঘরে টেলিভিশন। কুড়েঘর ছিল আগে গ্রামে 80-90%, সেই কুড়েঘর এখন টিনের ঘর। মানুষ স্বাবলম্বী, চমৎকার। মধ্যবিত্তের সংখ্যা এখন 22% বেশি, চমৎকার মানুষ। আমাদের সকল দিক থেকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সুতরাং 16ই ডিসেম্বর এসে আজকে আমার ভালো লাগছে যে আপনার মতো একজন মানুষের সাথে আমি কথা বলছি, যে যাকে আমি খুব ভালোবাসি, স্নেহ করি। এই বাংলাদেশের এই আজকে যে বাংলাদেশ, এই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। এই বাংলাদেশেই তিনি, অনেক আগে এটা হতো, কিন্তু এই স্বাধীনতার চেতনা, মূল্যবোধ, যারা মাকে ছেলেহারা করেছে, বাপকে পুত্রহারা করেছে, বোনকে স্বামীহারা করেছে, তাদের গাড়িতে বেগম খালেদা জিয়া পতাকা দিয়েছে, তাদেরকে মন্ত্রী করেছে। আপনি অবাক হবেন, কাশিমপুর কারাগার থেকে 2002 সালে আমাকে যখন কুষ্টিয়া কারাগারে নিয়ে যায়, আমার হাতে হাত করা, আমি আরিচা ফেরিঘাটে যখন আমি গোয়ালনন্দ দিয়ে আমি যাব, সেখানে একটা দেখি পতাকাওয়ালা গাড়ি। আমি জিজ্ঞেস করলাম কার গাড়ি? বললাম মুজাহিদ, যে যার ফাঁসি হলো, মুজাহিদের গাড়িতে পতাকা, আর আমি তোফায়েল আহমদ মুক্তিযোদ্ধা, আমার হাতে হাত করা। এই রাষ্ট্রেই খালেদা জিয়ারা পরিচালনা করেছেন। দুঃখ লাগে যে 2013 সালে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছেন, 14তে করেছেন, 15তে করেছেন, ব্যর্থ হয়েছেন। এবং দেখেন, হোলি আর্টিসানের মতো একটা ঘটনা আমাদের দেশে ঘটেছে, শোলাকিয়া, কল্যাণপুর। কেউ কি ভেবেছিল? আমি তো আপনি জানেন বাণিজ্য মন্ত্রী হিসেবে বিদেশিদের সাথে আমার প্রায় দেখা হয়, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সেদিন আমরা ডায়লগ করেছি, 8টা দেশের অ্যাম্বাসেডার ছিল। হোলি আর্টিসানের ঘটনার পরে আমার সাথে দেখা করে তারা উদ্বেগ প্রকাশ করেছিল তাদের নিরাপত্তা নিয়ে। আর সেদিন দেখা করে বলে আমরা সন্তুষ্ট, আমাদের নিরাপত্তা নিয়ে এখন আমাদের ভাবতে হয় না। জাপান, যাদের 7 জন লোক মেরে ফেলা হয়েছিল, তারাও আমার উন্নয়ন সহযোগী হিসাবে আবার বাংলাদেশে আসছে। সুতরাং এই যে আমাদের জঙ্গি তৎপরতা, তারপরে এগুলোর যে মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষতার মধ্য দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতার মধ্যে দিয়ে এটাকে আমরা স্বাভাবিক করতে পেরেছি। এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা অতীতের যে কোনো সময় থেকে স্বাভাবিক। আপনি একটু আগে হাত করার কথা বলছিলেন, স্লোগান দিয়েছিলেন জেলের তালা ভাঙবো, বঙ্গবন্ধুকে আনবো। নিজে যখন জেলে গেলেন তখন কি অবস্থা হয়েছে? আমি তো হাসলেন, না না, কিন্তু পুরো গল্পটাই কিন্তু রূপকথা। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে প্রথমে আমাকে গৃহবদ্ধ করা হলো, তারপরে রেডিও স্টেশনে নিয়ে গেল, সেখানে নির্যাতন করলো, তারপরে বঙ্গভবনে নিয়ে গেল মুস্তাকের কাছে। আমাকে আর আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবকে বিভিন্ন রকম প্রস্তাব দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করেছে। আমরা প্রত্যাখ্যান করার পরে আমাদেরকে গ্রেপ্তার করে পুলিশ কন্ট্রোল রুমে রেখেছিল। তো 12 দিন পুলিশ কন্ট্রোল রুমে আমি বন্দী ছিলাম। রাজ্জাক ভাই, আমি, জিল্লুর রহমান সাহেব এবং আবিদুর রহমান, একজন সাংবাদিক ছিলেন, আমরা 4 জন। একদিন রাত্রিবেলা আমাকে ওই পুলিশ কর্মীদের তুলে নিয়ে রেডিও স্টেশনে আমার উপর অমানুষিক নির্যাতন করেছে। তারপরে আমি অর্ধ মৃত অবস্থায় ফেরত দিয়ে গেছে। পরে ডাক্তার আসলো, চৌধুরী সাহেব স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি ছিলেন, তিনি আসলেন। আমাদেরকে সন্ধ্যার সময় আমাদের 4 জনকে জেলখানায় নিয়ে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে, রাজ্জাক মের এবং জিলুর ভাইকে কুমিল্লা কারাগারে পাঠালেন। আমাকে আর আবিদুর রহমানকে ময়মনসিংহ কারাগারে, আমাকে ওই কক্ষে রাখা হলো
যে কক্ষে ফাঁসের আসামি থাকে, কন্ডেম সেল, এইখানে আমি 20 মাস ছিলাম ময়মনসিংহ কারাগারে। আজকে যে রাষ্ট্রপতি তিনি আমার সাথে বন্ধু ছিলেন, আজকে যে ধর্মমন্ত্রী তিনি আমার সাথে বন্ধু ছিলেন। তখন জেলখানা আমরা যাওয়ার আগে ছিল স্বাধীনতা বিরোধীদের দ্বারা ভর্তি। জিয়াউর রহমান সবাইকে মুক্তি দিলেন, আমাদেরকে তখন জেলের মধ্যে বন্দী করলেন। 20 মাস পর আবার আমাকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হলো। এরপরে পর্যায়ক্রমে 33 মাস পরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে আমাকে বেল দেওয়ার পরেও জিয়াউর রহমান আমাকে ছাড়েনি। রাজ্জাক ভাই হাইকোর্ট থেকে বেরিয়ে গেলেন, আমার জন্য সুপ্রিম কোর্টে গেল। তারপরে আমি 1978 সালের 12ই এপ্রিল মুক্তি পেলাম। 33 মাস এক নাগারে ফ্লোরে থেকেছি, কন্ডেম সেলে থেকেছি, সূর্যের আলো দেখি নেই। তারপরে আবার 1982 সনে আবার গ্রেপ্তার করে নিয়ে গেল, ক্যান্টনমেন্টে রাখা হলো 7 দিন, তারপরে সিলেটে পাঠিয়ে দেওয়া হলো। এরকম 7 বার আমি আমার জীবনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা হয়েছে খুব কম, সব মিলে 1 মাসও হবে না। কিন্তু আমি ময়মনসিংহ কারাগার, কুষ্টিয়া কারাগার, কুমিল্লা কারাগার, সিলেট, রাজশাহী, বরিশাল সহ কাশিমপুর বিভিন্ন কারাগারে 7 বার বন্দী ছিল। বন্দী জীবন এখানে জেলখানার মধ্যে আমরা যারা বন্দী থাকি কষ্ট ভোগ করে পরিবার। আমি যখন 33 মাস জেলে, আমার স্ত্রী সীমায় দুর্ভোগ ভোগ করেছেন। আমি পলিটিক্যাল সেক্রেটারি হিসেবে সরকারি বাড়িতে ছিলাম। যখন বাড়ি থেকে বের করে দেওয়া হলো 15 আগস্টের পরে, তখন কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। মিসেস তোফায়েলকে বাড়ি ভাড়া কেউ দিতে চায় না। পরে আমার ভাগ্নি জামাইয়ের নামে বাড়ি ভাড়া নেওয়া হলো। তারপরে সেখানেও 1,500 টাকা ভাড়া, খাট নাই, কিছু নাই, তারপরে ফ্যান নাই। তার 1 বছর পরে ক্যাপ্টেন রব নামে একজন লোক, আজিমপুর, উনি বরিশাল এডিসি ছিলেন, খুব ভালো লোক। তিনি আমার স্ত্রীকে বোন ডেকে তিনি একটি ফ্ল্যাট তাকে ভাড়া দিল। আমি কারাগার থেকে মুক্তি লাভ করে প্রথমে সেখানে, পরে ধানমন্ডি আসলাম। অর্থাৎ আমরা যারা জেলে থাকি, জেলখানা যেহেতু আমাদেরকে, যদিও আমি খন্দকার মুস্তাক যখন দায়িত্ব প্রেসিডেন্ট হলো, জিয়াউর রহমান যখন ক্ষমতায়, তখন আমি কিন্তু তখনও পার্লামেন্ট বাতিল হয় নাই, আমি তখন এমপি, কিন্তু আমাকে ফ্লোরে থাকতে হয়েছে 3 মাস। তারপরে হাইকোর্টের থেকে আমি ডিভিশন পেলাম। এইভাবে আমাদের জীবন, জেলখানার জীবন কঠিন জীবন, কিন্তু আমাদের থেকেও কঠিন কষ্ট ভোগ করে পরিবার। যে আমার স্ত্রী, কারণ আমার বড় ভাইয়ের ছেলে মেয়ে, আমার মেজো ভাইয়ের ছেলে মেয়ে সব আমার বাসা থেকে পড়াশোনা করতো। আমার স্ত্রী এরকম বাটিতে করে খাবার দিত সমান করে। আমার কোনো টাকা নেই, আমার ব্যাংকে 22,000 টাকা ছিল আমার নামে, আমার স্ত্রীর নামে 8,000, আমার মেয়েটির নামে 4,000। এই 34,000 টাকার মালিক ছিলাম আমি। যখন 75 আমি বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি, বঙ্গবন্ধুর কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা পার্টির জন্য আমার হাতে ব্যয় হয়েছে, তিনি দিয়েছেন, আমি হিসাব দিয়েছি। যাই হোক, তখন কোনো এই টাকাটাও ফ্রিজ করা, এই টাকাটা আবার মানে ব্যাংক থেকে বের করতে পারেনি। তারপরে বঙ্গবন্ধু আমাকে একটা জমি দিয়ে গেলাম, যেখানে এখন থাকি, এটা আমার স্ত্রীর নামে। এই বাড়ির যে টাকা দেওয়া, এটাও দিতে পারে নাই। যাই হোক, এগুলো ব্যক্তিগত জীবনে আমি আপনার কিছু ব্যক্তিগত কথা আসবো, কিন্তু 2016 এই বিজয় দিবসে আমরা তো একটা কথা বলতে পারি যে যুদ্ধাপরাধীদের, প্রধান যারা যুদ্ধাপরাধী তাদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। সেটাকে আপনি কিভাবে উপলব্ধি করার চেষ্টা না, এটা একটা আমাদের পাপ মুক্ত করেছে আমাদের প্রধানমন্ত্রী। যদি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী না হতো, তাহলে বঙ্গবন্ধুর হত্যার বিচার হতো না, যুদ্ধাপরাধীদের বিচার করতে কেউ সাহস পেত না। এবং তিনি অত্যন্ত মানে দক্ষতার সাথে, নিষ্ঠার সাথে কঠিন সিদ্ধান্ত নিয়ে কাজগুলি তিনি করেছেন। প্রচন্ড চাপ ছিল, তার চাপ ছিল। আপনারা লক্ষ্য করেন, বিদেশি সেই জন কেরি পর্যন্ত ফোন করে, তারপরে আপনার বিভিন্ন দেশের বড় বড়, এমনকি জাতিসংঘের মহাসচিব তিনিও ফোন করেছিলেন। এগুলি অবশ্য না বলা ভালো, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। এবং এই যে যুদ্ধবাদের বিচার করা, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোক ফাঁসি কাস্টে ঝুলানো, এটা কঠিন কাজ, যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের উপরে বারবার হুমকি এসেছে, বারবার আঘাত এসেছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা করে তাকে হত্যা করার চেষ্টা করেছে। দেখেন, এমনভাবে গ্রেনেড মারলো, 24 জন লোক ওখানে নিহত হলো। যে গ্রেনেডটা ওনার উপরে আসার মারলো, সেটা ফুটলো না। আল্লাহ রসিম রহমত, তিনি বেঁচে গেলেন। এই যে এবার
প্লেনে গেলেন তিনি হাঙ্গেরি, দেখেন প্লেনের কি অবস্থার মধ্যে উনি। সুতরাং উনি নিজেই বলেন যে এটা জাতির পিত মৃত্যুকে নিয়ে কখনো ভাবতেন না, উনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। যেমন বলি আপনাকে আমি, আমাদের দেশে তো অনেকেই জন্মদিন পালন করে, যার জন্মদিন না 15ই আগস্ট সেও 15ই আগস্ট জন্মদিন পালন করে। 1971 17ই মার্চ এহিয়া খানের সাথে সাক্ষাৎ করে বঙ্গবন্ধু যখন ধানমন্ডির 32 নম্বরে ফিরে এলেন, সেদিন ছিল বঙ্গবন্ধুর জন্মদিন। দেশি বিদেশি সাংবাদিকরা বঙ্গবন্ধু ঘিরে ধরলেন, বললেন যে আজ আপনার জন্মদিন, আপনার অনুভূতি কি? তখন বঙ্গবন্ধু উত্তর দিলেন, বাংলার জনগণের সার্বিক মুক্তি আমি পাশে থেকে দেখেছি, কাছে থেকে। তারপরে আজকে আপনার কেমন লাগছে? তো বঙ্গ উত্তর দিলেন, আমি তো আমার জন্মদিন পালন করি না, আমি তো আমার জন্মদিনে মোমের বাতি জ্বালি না, আমি তো আমার জন্মদিনে কেক কাটি না। যে দেশের মানুষ বুভুক্ষ, অনাহারে অর্ধারে মৃত্যুবরণ করে, যে দেশের মানুষকে কথায় কথায় গুলি করে হত্যা করা হয়, সেই দেশের মানুষের নেতা হিসেবে আমার জন্মদিনে কি, আমার মৃত্যুদিনে কি, আমি তো আমার জীবন বাংলার জনগণের জন্য উৎসর্গ করেছি। সুতরাং বঙ্গবন্ধুর জীবনটা ছিল বাংলার জনগণের জন্য উৎসর্গকৃত, যার জন্য তিনি বারবার ফাঁসির মঞ্চে গিয়েছেন, কিন্তু মাথা নত করেন নাই। এমনকি যুদ্ধের 9 মাস যখন তার বিচার হয়, একে ব্রহিকে নিয়োগ দিয়েছিল বঙ্গবন্ধুর আইনজীবী হিসেবে। বঙ্গবন্ধু বলেছিলেন, না, আই উইল নট ডিফেন্ড মাই সেলফ, আমার কোনো আইনজীবী লাগবে না, আমি আত্মপক্ষ সমর্থন করব না। কারণ ইয়াহিয়া খান ইজ দি প্রেসিডেন্ট অফ পাকিস্তান। তিনি তাদেরকে বলছেন, বঙ্গবন্ধুর কাছে শোনা, ইয়াহিয়া খান পাকিস্তানের প্রেসিডেন্ট, তিনি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে, 26শে মার্চ ভাষণ দিয়ে বলছে না যে মুজিব ইজ এ ট্রেটার, দিস টাইম হি উইল নট গো আনপানিশড। বলল ইয়াহিয়া খান পাকিস্তানের প্রেসিডেন্ট, তিনিই বলেছিলেন বিশ্বাসঘাতক। তার মানে রায় দেওয়া হয়ে গেছে। এবং আমার মৃত্যুদণ্ডের পরে উনি ইংরেজিতে বলেছেন, হি ইজ দি প্রেসিডেন্ট অফ পাকিস্তান, হি ইজ দি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড হি ইজ দি কনফার্মিং অথরিটি অফ মাই ডেথ সেন্টেন্স। হি হ্যাজ অলরেডি সেড আই এম এ ট্রেটার, সো ভার্ডিক্ট হ্যাজ বিন গিভেন, সো আই উইল নট ডিফেন্ড মাইসেলফ। তিনি নিজেকে ডিফেন্ড করেন নাই। কারণ ডিফেন্ড করে কি বলবেন, আমি স্বাধীনতা ঘোষণা করি নাই? নো। তিনি কি বলবেন, আমি স্বাধীনতা ঘোষণা করেছি? নো। কারণ তিনি কোনো কথা বলতে তিনি চান নাই। এই যে গোলাম রসুল ছিল, আপনারা চেনেন, এনার সে সাক্ষী দিতে গিয়েছিল, তখন আমাদেরকে বলে নাই। যখন দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু ফিরে আসলো, তখন একদিন বঙ্গবন্ধু দেখা করে দেওয়ার পরে, কিরে গোলাম রসুল, তুই তো কথা বলতে ভয় পেয়েছিলি, এখন কেমন লাগে? তখন গোলাম রসুল তো খুব বুদ্ধিমান লোক ছিল, স্যার আমি দেখলাম, আই স এ লায়ন সিটিং ইন এ কেজ, আমি খাঁচার মধ্যে একটা সিংহ দেখলাম। বঙ্গবন্ধুর কথা বললেন। সুতরাং একজন মহামানব, মহান নেতা, দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ বন্ধু। জাতিসংঘে যখন তিনি ভাষণ দেন বাংলায়, আমার সেই স্মৃতি মানুষ পথে ভেসে ওঠে। তখন আলজেরিয়ার যে আজকের প্রেসিডেন্ট, যিনি যে আব্দুল আজিজ বুতাফলিকা, বঙ্গবন্ধু যখন ইসলামিক সম্মেলনে গেল ৭৪-এ, তখন তিনি ছিলেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। 5 জন নেতা এসেছিল বঙ্গবন্ধুকে নেওয়ার জন্য আলজেরিয়ার প্রেসিডেন্টের প্লেনে করে, হুয়ারি বুবেদিনের স্পেশাল প্লেনে করে। একজন হলো আলজেরিয়ার আজকে প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতাফলিকা, আরেকজন হলো আজকে যে কুয়েতের আমির, আর ছিল তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী, লেবাননের পররাষ্ট্রমন্ত্রী, ওআইসি ডেপুটি সেক্রেটারি জেনারেল। আমরা একই প্লেনে করে আমরা পাকিস্তানে গেলাম। এবং সেই আব্দুল আজিজ বুতাফলিকা সবার সভাপতিত্ব করছেন জাতিসংঘে। বঙ্গবন্ধু যখন ভাষণ, তখন তিনি পররাষ্ট্রমন্ত্রী, নিচে উঠে এসে বঙ্গবন্ধুকে মঞ্চে নিয়ে গেলেন। এবং বঙ্গবন্ধু সেই জাতিসংঘে যে ভাষণ দিলেন, ভাষণের পরে তানজানিয়ার প্রেসিডেন্ট ছিলেন জুলিয়াস নায়ার এবং কেনেথ কাউন্ডা, যে জাম্বিয়ার প্রেসিডেন্ট, অনেক বড় বড় নেতা ছিলেন। বঙ্গবন্ধুর কাছে আসলেন, অনেকক্ষণ করতালি হল ওনার বক্তৃতার পরে। এবং ওনার বক্তৃতা বাংলায় তিনি বক্তৃতা করলেন। তাকে অনুরোধ করা হয়েছিল ইংরেজিতে বক্তৃতা করতে, তিনি বললেন, না, আমি আমার মায়ের ভাষায় বক্তৃতা দিয়ে মায়ের ভাষা এখানে সমাধিত করতে চাই। পিনপতন নিস্তারণে বক্তৃতা করলেন বাংলায়, এবং এটা ইংরেজি করলেন ফারুক চৌধুরী সাহেব। ফারুক চৌধুরী সাহেবকে আগেই বঙ্গবন্ধু বলেছেন, এইভাবে তুই করবি, তুই মনে করবি। ফারুক চৌধুরী ঘাবড়ে গিয়েছিল, উনি বেঁচে আছেন, উনি জানেন যে এমনভাবে বলবি, মনে করবি তুই প্রধানমন্ত্রী, কিন্তু যতক্ষণ এটা পড়বি, মানে যোগ করছে আর কি বঙ্গবন্ধু। যাই হোক, যে ফারুক চৌধুরী ইংরেজি করলো আর বঙ্গবন্ধু বাংলায় বক্তৃতা দিল। 6 ভাষা ইন্টারন্যাশনাল, ইংরেজি, ফ্রান্স, অ্যারাবিক, স্প্যানিশ, চাইনিজ এবং রাশিয়ান, এই 6টা ভাষা স্বীকৃত। বঙ্গবন্ধু বাংলায় বক্তৃতা করলেন।
তখন ওই যে বিভিন্ন রাষ্ট্রনায়করা আমাদের কাছে বললো যে তোমরা গর্বিত জাতি, তোমাদের নেতাকে নিয়ে তোমরা গর্ব করতে পারো। শেখ মুজিব শুধু বাংলাদেশের নেতা না, শুধু এশিয়ার নেতা না, শেখ মুজিব সারা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ নেতা। ইতিহাসের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সঙ্গে অনেক অনেক কাজ করেছেন আপনি এবং অনেক কথা বললেন। আর আমরা দর্শকরা যে রূপকথার কথা প্রথম বলেছিলাম, সেই রূপকথার মতোই অনেক কথা শুনলাম জীবন্ত কিংবদন্তি জনাব তোফায়েল আহমেদের কাছ থেকে। এবং তার সামনে যে কাগজটি রয়েছে সেটা একেবারেই সাদা, কিন্তু তার স্মরণ শক্তি থেকে তিনি কতগুলো তারিখ, কতগুলো ইতিহাস, কতগুলো কথা আজকে আপনাদের সামনে বললেন, সেটাও কিন্তু আরো একটা রূপকথা। একটা ছোট্ট ব্যক্তিগত প্রশ্ন করি, নিশ্চয়ই যদি আমি জিজ্ঞেস করি আপনার প্রিয় মানুষকে, আপনি নিশ্চয়ই বলবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু 2016 বিজয় দিবসে দাঁড়িয়ে জিজ্ঞেস করি, আপনার পরিবারে এই মুহূর্তে আপনার প্রিয় মানুষকে? আসলে সাগর, আমি আমার একটা পরিবারে সবাই প্রিয় মানুষ। আমি একটা সুখী পরিবারে নিয়ে আছি। আমার একটি কন্যা ডাক্তার, তার একটি ছেলে, তার নাম প্রিয়। আসলে সে আমার কাছে খুব প্রিয়। আর আমার একটি ছেলে আছে। আমার বড় ভাই মৃত্যুবরণ করলো 11ই জুলাই 1975, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের 1 মাস আগে। বঙ্গবন্ধু এসেছিলেন, জানাজা পড়লেন, লাশ বোলা পাঠালেন। ওনার মৃত্যুর পর একটি ছেলে হয়েছে, মইনুল তার নাম, ডাক্তার বিপ্লব, আমার খুব আদরের। সে তার বাপ দেখে নাই, সে এখন আমার ছেলে। তার ঘরে 2টি মেয়ে আছে, তার স্ত্রীও ডাক্তার, তার শ্বশুর লক্ষ্মীপুরের শাহজাহান কামাল এমপি, আর তার 2টি মেয়ে আছে। একটা আমার নাতির নাম প্রিয়, আর এর নাম হলো প্রিয়ন্তী এবং শ্রাবন্তী। এরা আমার প্রিয়। আমি এদের নিয়ে একজন কে বেশি প্রিয় এটা বলা খুব মুশকিল। তবে বলতে পারতাম যদি আমার মা জীবিত থাকতেন, যে জাতির পিতা আমার শ্রেষ্ঠ সম্পদ। আমি সকালে ঘুম থেকে উঠে জাতির পিতার ছবি দেখে দিনের কাজ শুরু করি, কারণ আমার বাসায় অনেক অনেক ঐতিহাসিক ছবি। আর আমি আমার মা থাকতে ঘুম থেকে উঠেই মাকে গিয়ে চুমা খেতাম, আবার বেরোবার সময় চুমা দিয়ে বেরোতাম, আর এসে মায়ের রুমে গিয়ে চুমা দিয়ে আমার রুমে যেতাম। আমার মা ছিল আমার সবচেয়ে প্রিয়। এবং সেই মায়ের নামে আমি মূলত অনেক কিছু করেছি, আপনাকে নিয়ে যাব। মায়ের নামে ফাতেমা খানম গার্লস হাই স্কুল, ফাতেমা খানম কলেজ, ফাতেমা খানম হাসপাতাল, ফাতেমা খানম এতিমখানা, ফাতেমা খানম জামে মসজিদ, ফাতেমা খানম বৃদ্ধাশ্রম। আমি একটা সুন্দর বৃদ্ধাশ্রম করেছি। সেই সব বৃদ্ধাদেরকে চাই যারা আমার মায়ের মতো, যাদেরকে আমার মায়ের মতো সেবা করতে পারবো। সুতরাং ভালো আছি। আমি বাঙালি জাতির কাছে খুব ঋণী, বিশেষ করে আমার নিজের জন্মস্থানের মানুষ, তারা ভালোবাসে। আমি এভাবে আপনার সাথে কথা বলবো, এভাবে ঢাকায় থাকবো, এইভাবে এই পর্যন্ত এভাবে আসতে পারবো, এগুলো কল্পনাও ছিল না। সুতরাং সবই বঙ্গবন্ধুর আদর্শের কারণে, বাবা মার দোয়া। এই কারণে আপনার মাকে ভালোবেসেছেন। আমি মাকে খুব 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 বেশি। এখন আমার মায়ের কথা বললে আমি আমার চোখের পানি আমি রাখতে পারি না। আমার মা আমার সাংঘাতিক আদরের মা ছিলেন। আমার মা হাসি মুখে আমাকে চুমাটা দিতেন। এবং যখন তিনি মারা যান, তার আগ মুহূর্তে আমি যখন তাকে খাওয়াচ্ছিলাম, আমাকে বলল, তুমি কি আমাকে মরতে দিবা না? আমি খুব যত্ন করছিলাম, আমি হাসপাতালে ঘুমাতাম। আমি বললাম, মা আপনি যদি মারা যান আমার জন্য দোয়া করবে কে? তোমাকে আল্লাহর কাছে রেখে গেলাম, আল্লাহই তোমাকে দেখবে। আজকে প্রিয়ন্তী আর শ্রাবন্তীর মধ্যে কি আপনার মাকে ফিরে পান না? আমি ওদের মধ্যে আমার প্রিয় মাকে খুঁজে পাই। আজকে আমি এই যতটুকু সময় পেলাম, যে প্রিয়ন্তী শ্রাবন্তীদেরকে নিয়ে সময় কাটিয়েছি। এবং আমার প্রিয় এখন বড় হয়েছে, 20 বছরে প্রবেশ করেছে, সানবিমস থেকে লেখাপড়া করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাচ্ছে, এবং সে আমেরিকাতে জন্ম হয়েছে, সে আমেরিকার নাগরিক। আর প্রিয়ন্তী শ্রাবন্তী অস্ট্রেলিয়ার নাগরিক, কারণ তার বাবা অস্ট্রেলিয়া পড়াশোনা করেছে, ক্যাডেট কলেজ থেকে লেখাপড়া করে অস্ট্রেলিয়ার থেকে মাস্টার্স করেছে। সেহেতু যে অস্ট্রেলিয়া ছিল, বড় চাকরি করতো, সেই হিসেবে সে অস্ট্রেলিয়ার নাগরিক। বাপ যদি অস্ট্রেলিয়ার নাগরিক হয়, তার বাচ্চারা জন্মের পরেই অস্ট্রেলিয়ার নাগরিক হয়ে যায়। তার স্ত্রী এখন হতে পারে নাই, কিন্তু তার বাচ্চা দুটো অস্ট্রেলিয়ার নাগরিক। আজকে টেলিভিশনের সামনে বহু প্রিয় প্রিয়ন্তী, শ্রাবন্তী অনেকেই অনুষ্ঠান দেখছে। সেই তরুণ প্রজন্মের জন্য আপনার কি কিছু বলার রয়েছে?
আমি মনে করি যে তরুণ প্রজন্মে আমাদের ভবিষ্যৎ, এবং আজকে আমাদের যে তরুণ প্রজন্ম তারা ভালোভাবে লেখাপড়া করে অনেক জ্ঞান অর্জন করে। এখন আমাদের তো আইটির যুগ এবং ব্যাপক ডিজিটাল বাংলাদেশে আমরা এখন প্রবেশ করেছি। সুতরাং এই তরুণ সমাজ, আজকে আমি খুশি হব যে ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় ছাত্র হিসেবে আমাদের যে দিনগুলো ছিল সোনালী দিন, এই দিন আমাদের জীবনে আর আসবে না। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আবার সেই দিন ফিরে আসুক। আমাদের তরুণ সমাজ শিক্ষা দীক্ষা গ্রহণ করে ভবিষ্যতের নেতা হোক, নেতৃত্ব দেখ, এবং জাতির জনকের যে আদর্শ, সেই আদর্শ বুকে ধারণ করে তারা বড় হোক, এটি আমার প্রত্যাশা। প্রিয়ন্তী আপনাকে কি বলে ডাকে? দাদা। শ্রাবন্তী কথা বলতে পারে না, তার 1.5 বছর বয়স, তারপর দাদা বলে। আর আমার নাতি মেয়ের ছেলে সে নানা। তুমি এবং সব আবদার আমার কাছে। এবং আসলে আপনি জিজ্ঞেস করেছেন, আমার উত্তরে দেওয়া ছিল প্রিয়ন্তী আসলে আমাকে ডাকে যান। হ্যাঁ, সে স্কুল থেকে যখন যায় আমি ঠিক 12টা 20 মিনিট তাকে ফোন করি, ওই সময় ছুটি হয়। ফোন করে আমাকে বললো কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? দাদা আমি তোমাকে আই লাভ ইউ। সে বলবো যে আই লাভ ইউ টু, আমি তোমাকে খুব মিস করছি, তুমি আমার জানের জান। এই হলো তার সংলাপ। আজকে আমাদের সংলাপ হোক, এই দেশটা আমাদের জানের জান, এই দেশটা আমাদের মা, এই দেশটা প্রিয়ন্তীদের যাতে ঠিকভাবে গড়ে ওঠে সেজন্য আমাদের সবার চেষ্টা প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, আমি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম রূপকথার কথা, তারা নিশ্চয়ই আজকে বিশ্বাস করবেন রূপকথা বলে কিছু নেই, সবকিছুই সত্যি, কিংবদন্তির মতো গল্প। সেই গল্পগুলোই আজকে শুনলাম, যে গল্পগুলো বারবার বলে আমাদের হৃদয়ে রয়েছে বাংলাদেশ, হৃদয়ে রয়েছে বঙ্গবন্ধু, হৃদয়ে রয়েছে সোনার বাংলা, ডিজিটাল বাংলাদেশ। অনেক ধন্যবাদ আজকের এই তৃতীয় বার্তা দেখার জন্য।